বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোন সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। সেজন্য আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে। যে কমিশন সকল মতাদর্শ এবং সকল শ্রেণী পেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না। দ্বিতীয়ত, আমি যে বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করব, এই সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে। যেমন আমরা যদি নারীদের জন্য বেকার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটি, অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে। কিন্তু দুঃখজনক হলেই সত্য, এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না। কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি, এই আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে। এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন, এখানে অনেক কিছু বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমত যদি আমরা বলি, তারা এখানে সম অধিকারের বিষয়ে বলেছে, অথচ আমরা জানি যে 90% মুসলিম নারীর যে দেশে, সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতামাতা, তার সন্তান, তার বিধবা স্ত্রীর সম্পত্তি পাবে, আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি। সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার, সেখান থেকে নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে। আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারীর প্রাপ্য অধিকার, প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল। আমরা এখানে দেখেছি যে তিনি তানভীর হক বলেছেন, তিনি ধর্মকে পুরোপুরি উপস্থিত করেছেন এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যবোধ অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে। যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না, তাদেরকে নিয়ে তিনি এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। আমার প্রশ্ন, এই সংখ্যা আমাদের দেশে কত পার্সেন্ট? তারপরে সঠিক পরিসংখ্যানও তারা সংস্কার কমিশনের সুপারিশমালায় দিতে পারেনি। কোন ধর্মকে অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক, যাকে আসলে কোনো শতকরায় প্রকাশ করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের দেশের নারীরা সভাপতি ধর্মভীরু, 90% মুসলিম ছাড়াও আমরা দেখি এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে তার ধর্মকে অনুসরণ করে। এই জন্য ধর্মকে উপস্থিত করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি নারী সংস্কার কমিশনের এখানে কোনো ইসলামিক স্কলার ছিল না। এমনকি ইসলামিক ছাড়াও অন্যান্য ধর্মের যে স্কলার, সেটাও আমরা এখানে দেখতে পাইনি। বেশিরভাগ সদস্য ছিল উন্নয়ন সংস্থার, এবং তারা কিন্তু কোনো বিশেষ যে গবেষক তাদের কাছ থেকেও পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন, অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো দুটি আলাদা সংস্কার কমিশন রয়েছে, তারা কিন্তু অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়েছে। তাহলে নারী সংস্কার কমিশন যে 600 আসনের কথা বলছে, সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত এবং এটি একটি বিতর্কের সৃষ্টি করবে। এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যে এখানে বলা হয়েছে 300 আসন নারীর জন্য সংরক্ষিত রয়েছে, বাকি যে 300 আসন সেখানে নারীরা নির্বাচন করতে পারবে। তাহলে এটা কিভাবে সমান আসন হয়? কারণ বাকি যে 300 আসনে নারীরা নির্বাচন করবে, সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে। তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতা এবং এখানে পুরুষরা উপস্থিত হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক সেক্টরে নারী প্রতিযোগিতা করে তাকে প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করা দরকার। এবং এখানে আরেকটি বিষয় এসেছে, এখানে কিছু কিছু স্লোগান এসেছে, যে স্লোগানগুলোতে পুরুষকে পুরোপুরি নারীর শক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। এখানে একটি স্লোগান ছিল পুরুষের ক্ষমতা ভেঙে আলো সমতা। আমরা কিন্তু বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে। ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময় দেখিনি। এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী, সে পুরুষ হোক বা নারী হোক, এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে। আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে
হয়েছে।